যারা কেক বেক করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, কেক বেক করতে পারেন না ওভেনে কিংবা চুলায়। আশা করছি আজকের ভিডিওটা দেখলে তাদের আর এই সমস্যায় পড়তে হবে না। প্রথমে আমি কেকের জন্য কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এরপর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, ১/২ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর কেকের টেস্টটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব। আর আমি এখন ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিব। এই গুঁড়া দুধটা অপশনাল। তবে এই গুঁড়ো দুধটা কেকের মধ্যে দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে। আমি সবসময় চেষ্টা করি কেকের মধ্যে গুঁড়া দুধ দেওয়ার জন্য। এবার আমি এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে, কিংবা আপনারা চামচ বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি এখন এই শুকনো উপকরণগুলো এক সাইডে ঢেকে রেখে দেব। অবশ্যই শুকনো উপকরণগুলো আপনারা ঢেকে রাখার চেষ্টা করবেন। এতে করে কেকের রেজাল্ট আপনারা ভালো পাবেন। আজকের কেকটা আমি ৪ টা ডিম দিয়ে বানাবো। এজন্য ৪ টা ডিম নিয়েছি। আর ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়ে আমি ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করার পরে, যখন ডিমের সাদা অংশে কিছুটা বাবুলের মতো উঠেছে, ঠিক তখনই ১ কাপ পরিমাণ চিনি আমি কয়েকবারে ধাপে, ধাপে মিশিয়েছি। আর বিট করে নিয়েছি। আর বিট করার পর দেখেন আমার ডিমের সাদা অংশটা এখন একটা ফোমের মতো হয়েছে। চিনিটা আপনারা কয়েকবারে মিশাবেন, একবারে মেশাতে যাবেন না। তাহলে কিন্তু চিনিটা মেশাতে একটু সমস্যা হবে। বিটারের কাঁটার সাহায্যে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফোমটা ঠিক কেমন হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। আর এই ডিমের কুসুমগুলো আমি একবারে দিব না, আমি ২ বারে দিব। আর এ পর্যায়ে কিন্তু খুব বেশি বিট করা যাবে না। খুব হালকা করে বিট করে জাস্ট ডিমের কুসুমগুলো মিশিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ মিল্ক ইমালশন আর 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে যেকোনো ফ্লেভার ইউজ করতে পারেন। আমার কাছে মিল্ক ইমালশনটা পার্সোনালি ভালো লাগে, তাই আরকি আমি এখানে মিল্ক ইমালশন দিলাম। এ পর্যায়ে আমি খুব বেশি বিট করব না। জাস্ট ডিমের মেলানের সাথে মিল্ক ইমালশন এবং তেল মিশিয়ে নেব। খুব বেশি বিট করলে আমার ফোমটা দেবে যাবে। তাই এ পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না। এবার আমি আগে থেকে সেই শুকনো উপকরণগুলো আরেকবার চেলে অল্প, অল্প করে জাস্ট মিশিয়ে নেব এবং একদিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এ কাজটা খুবই ধৈর্যের সাথে আলতো হাতে করতে হবে। একবার এদিক আবার ওদিক এভাবে কিন্তু মেশানো যাবে না। আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করেছেন যে আমি একদিক থেকেই হ্যান্ড হুইস্কের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো কখনই একবারে দিয়ে মেশাতে যাবেন না। তাহলে হয়তোবা ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, মেশাতে সমস্যা হতে পারে। তাই অল্প, অল্প করে স্ট্রেনারে করে চেলে আমি দেব এবং মিশিয়ে নিব। এ পর্যায়ে আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমার মনে হয়েছে যে আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে। এটা আসলে ডিমের সাইজের উপর নির্ভর করে। তো এজন্য আমি ১ টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। এটা নরমাল আরকি দুধ। আমি গুঁড়ো দুধ পানিতে মিশিয়ে নিয়েছি। আপনাদের ডিমের সাইজটা যদি বড় হয় তাহলে নাও লাগতে পারে। আমার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা বেঁধে আছে কিনা। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। খুব বেশি মেশানোও যাবে না। তো এজন্য খুব আলতো হাতে আমি স্প্যাচুলা দিয়ে দেখে নিয়েছি। আর এখন আমি একটা মোল্ডে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিতে পারেন। আর ব্যাটারটা ঢেলে দিয়ে আমি একটা কাঠি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে কোথাও কোনো বাবল না থাকে। যদি কেকের এই ব্যাটারের মধ্যে বাবল থাকে তাহলে দেখা যাবে কেকটা বেক করার পরে কেকের ভিতরে বড়, বড় ফাঁকা থাকবে। তো এইজন্য আমি একটু টেপ করে নিয়েছি। আর এই তো আগে থেকে আমি একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে খুব বেশি নড়াচড়া না করে আরকি স্ট্যান্ডটা।
আর আমি যেহেতু পুডিং এর একটা বাটিতে এই কেকটা বেক করে নিয়েছি, তাই পুডিং এর বাটির ঢাকনাটাই লাগিয়ে দিয়েছি এবং ঢাকনার উপরে একটা মাটির ঢাকনা দিয়ে দিয়েছি যাতে এই ঢাকনাটা নড়াচড়া না করে, চেপে থাকে আরকি। আপনারা যদি এরকম পুডিং এর বাটি না থাকে, যেকোনো ঢাকনা দিয়ে বা আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন যাতে বাষ্প হয়ে যে পানিটা উঠবে সেই পানিটা কেকের মধ্যে না পড়ে। মাশাআল্লাহ দেখেন আমার কেকটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। একটুও দেবে যায়নি কিংবা একটু বসে যায়নি। এই কেকটা যেহেতু পানির ভাপে বেক করা হয়েছে তাই এই কেকটা কিন্তু খুবই সফট থাকবে এর মধ্যে আরকি। চাইলে আপনারা এটাকে এভাবেও কেটে খেয়ে নিতে পারবেন। এভাবেও বাসায় কিন্তু খাওয়া যায়। তবে আমি আজকের এই কেকটাকে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কেকটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু আপনারা এভাবেই কেটে খেয়ে নিতে পারবেন। আমার বাসায় যেহেতু ক্রিম আছে তাই আমি একটু ক্রিম দিয়ে ছেলে-মেয়েদের ডেকোরেশন করে দেব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।